হ্যালো বন্ধুরা, স্বাগতম এসসিএম নেক্সট জেন ইউটিউব চ্যানেলে, যেখানে আমরা সহজ ভাষায় সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট শিখি। সো আর দেরি না করে চলুন শুরু করি। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, না হলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস করবেন। আজকে আমরা দেখব সাপ্লাই চেইনের যে বিশাল সংকট সেটা বিশ্বের বড় বড় কোম্পানিগুলো কিভাবে সামলাচ্ছে আর নিজেদের আরও শক্তিশালী করে তুলছে। তো চলুন শুরু করা যাক। শুনতে একটু অদ্ভুত লাগছে, তাই না? একদিকে মটরশুঁটি মানে রান্নাঘরের খুবই সাধারণ একটা জিনিস, আর অন্যদিকে মাইক্রোচিপ, যেটা কিনা হাইটেক প্রযুক্তির একেবারে মূল অংশ। কিন্তু বিশ্বাস করুন, এই দুটোর মধ্যে একটা গভীর যোগসূত্র আছে। আর সেই যোগসূত্রটা হল একটা বিশাল, জটিল আর বেশ ভঙ্গুর এক বিশ্বজোড়া জার্নি। আমরা যেটাকে বলি সাপ্লাই চেইন, মানে আমাদের প্লেটের খাবার থেকে শুরু করে হাতের স্মার্টফোন, সব কিছুই কিন্তু এই অদৃশ্য নেটওয়ার্কের ওপর দাঁড়িয়ে আছে। দেখুন, বছরের পর বছর ধরে কোম্পানিগুলো একটা মডেলে চলেছে, নাম জাস্ট ইন টাইম। মানে যখন যা দরকার ঠিক তখনই সেটা তৈরি বা সরবরাহ করা। এতে খরচ বাঁচে, কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলো আমাদের শিখিয়ে দিয়েছে যে শুধু জাস্ট ইন টাইম দিয়ে চলবে না, আমাদের একটা জাস্ট ইন কেস প্ল্যানও রাখতে হবে, মানে বিপদের সময়ের জন্য প্রস্তুতি। আচ্ছা, এই সমস্যাটা ঠিক কতটা গভীর সেটা বুঝতে গেলে চলুন 4টা ভিন্ন কোম্পানির গল্প শোনা যাক। এদের প্রত্যেকের সংকট দেখতে আলাদা হলেও গোড়ায় কিন্তু সমস্যাটা একই, সেই ভঙ্গুর সাপ্লাই চেইন। তো আমাদের তালিকার প্রথমে আছে আমেরিকার বিশাল এক প্যাকেজড ফুড কোম্পানি। ভাবুন তো, এদেরকে সারা বিশ্ব থেকে হাজার হাজার রকমের উপাদান জোগাড় করতে হয়। ব্যাপারটা হলো, সাপ্লায়ারদের সাথে তাদের সম্পর্ক বেশ ভালো ছিল, কিন্তু সমস্যাটা ছিল অন্য জায়গায়। ওরা শুধু নিজেদের ভেতরের ডেটা দেখত। এর ফলে পুরো বাজারের চিত্রটা ওদের চোখের সামনে ছিল না। মানে কোথায় আরও কমে জিনিস পাওয়া যেত বা সামনে কী ধরনের ঝুঁকি আসছে, এগুলো কিছুই ওরা ধরতে পারছিল না। এবার আসা যাক দ্বিতীয় কোম্পানির গল্পে। এটা একটা হিমায়িত সবজি প্রস্তুতকারক, যারা কিনা ফলনের মৌসুমে এক বিশাল চ্যালেঞ্জের মুখে পড়েছিল। একবার সংখ্যাটা ভাবুন, প্রায় 10.5 কোটি পাউন্ড সবজি। এটা একটা রেকর্ড ফলন ছিল। আর সমস্যাটা হলো, এত বিশাল পরিমাণ ফসল রাখার মতো জায়গাই ওদের গোদামে ছিল না। এটা ছিল পুরোপুরি একটা পরিকাঠামোগত সংকট। আমাদের 3 নম্বর উদাহরণটা একটা গ্লোবাল টেক কোম্পানি, যারা খুব ছোট একটা জিনিসের অভাবে বিশাল এক বিপদে পড়ে গেছিল। ওদের আসল সমস্যাটা ছিল মাইক্রোচিপ সাপ্লাই নিয়ে। মানে কোনো ছোট্ট একটা পার্টসের অভাবে যে ওদের পুরো প্রোডাকশন লাইন বন্ধ হয়ে যেতে পারে, এই লুকানো ঝুঁকিটা ওরা ধরতে পারেনি। আর এর জন্য ওদের লাভ তো বটেই, এমনকি কোম্পানির বাজার দরও ঝুঁকির মুখে পড়েছিল। আর সবশেষে আমরা সিম্পল মডার্ন নামে একটা ড্রিঙ্কওয়্যার বা পানীয়র পাত্র বানানোর কোম্পানির গল্প শুনব। মজার ব্যাপার হলো, মহামারীর সময়ে ওরা চীন থেকে প্রোডাকশন সরিয়ে আমেরিকায় নিয়ে আসে, কিন্তু কিছুদিন পরেই এক নতুন সমস্যা। আন্তর্জাতিক শিপিং খরচ কমে গেল, কিন্তু আমেরিকায় জিনিস বানানোর খরচ তো অনেক বেশি। মানে ওরা পড়ে গেল এক উভয় সংকটে। তো এই কোম্পানিগুলো কি তাহলে হার মেনে নিল? একদমই না। ওরা অসাধারণ কিছু কৌশল ব্যবহার করে এই সংকট থেকে বেরিয়ে এসেছে। এটাকে আমরা বলতে পারি রেজিলিয়েন্স টুলকিট, মানে ঘুরে দাঁড়ানোর কিছু সরঞ্জাম। চলুন তো দেখি কি ছিল এই টুলগুলো। প্রথমেই আসে সেই ফুড জায়ান্টের কথায়। ওরা S&P গ্লোবালের একটা সাপ্লাই চেইন ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম ব্যবহার করা শুরু করল। এর ফলে কি হলো? ওরা যেন পুরো বিশ্বের ট্রেড ডেটার উপর একটা জানালা পেয়ে গেল, যা ওদেরকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে দারুণভাবে সাহায্য করল। এই ডেটার পরিমাণটা একবার দেখুন, 180 কোটি, মানে 1.8 বিলিয়ন লেনদেনের রেকর্ড। এটা ডলারের হিসাবে বিশ্বের মোট বাণিজ্যের প্রায় 40%। এই বিশাল ডেটা বিশ্লেষণ করে ওরা সাপ্লায়ারদের সাথে দর কষাকষিতে অনেক বেশি শক্তিশালী হয়ে গেল, আর পুরো বাজারের ওপর একটা স্বচ্ছ ধারণা পেল। এবার সেই হিমায়িত সবজি কোম্পানির কথাই ফেরা যাক। ওদের সমাধানটা ছিল বেশ বুদ্ধিদীপ্ত। লাইনেজ নামের একটা কোম্পানি ওদের জন্য এমন একটা পরিকাঠামো বানিয়ে দিল, যা কিনা ছিল ফ্লেক্সিবল, মানে যখন যতটা দরকার ঠিক ততটাই গুদামের ব্যবস্থা করা যেত। আর দেখুন, ব্যাপারটা কত দ্রুত ঘটেছিল। মাত্র কয়েক সপ্তাহের মধ্যে ওরা নিজেদের কোল্ড স্টোরেজের সংখ্যা 3টা থেকে বাড়িয়ে 15টা করে ফেলে। ফলাফল,
সেই রেকর্ড ভাঙা ফলনটা ওরা বিন্দুমাত্র সমস্যা ছাড়াই সামলে নিয়েছিল। টেক কোম্পানিটার সমাধান ছিল আরও এক ধাপ এগিয়ে। ওরা অ্যাকসেঞ্চুয়ারের সাথে মিলে নিজেদের পুরো সাপ্লাই চেইনের একটা ডিজিটাল টুইন বানালো। এটা কি জিনিস? সোজা কথায় এটা হলো ওদের গোটা সাপ্লাই চেইনের একটা ভার্চুয়াল কপি বা কম্পিউটার মডেল। তো এই ডিজিটাল টুইন দিয়ে ওরা করতটা কি? ওরা আসলে বিভিন্ন সিনারিও সিমুলেট করত। যেমন ধরুন, হঠাৎ একটা বড় বন্দর বন্ধ হয়ে গেল, তাহলে কি হবে? এই মডেলের মাধ্যমে ওরা আগেভাগেই বুঝে যেত ওদের সাপ্লাই চেনের সবচেয়ে দুর্বল জায়গা কোনটা আর তাতে ঠিক কত টাকার ক্ষতি হতে পারে। তাহলে এই যে এত কিছু করা হলো, এর আসল ফলাফলটা কি? কোম্পানিগুলো কি ঝুঁকিটাকে আসলেই পুরস্কারে বদলে দিতে পারল? চলুন দেখে নেওয়া যাক। ফলাফলগুলো কিন্তু এক কথায় অসাধারণ। দেখুন, ফুড জায়ান্টটা সাপ্লায়ারদের সাথে দর কষাকষিতে অনেক সুবিধা পেল। সবজি কোম্পানিটার রেকর্ড ফলনের মৌসুমেও ব্যবসা করে গেল কোনো রকম বাধা ছাড়াই। আর টেক কোম্পানিটা, ওরা ওদের কয়েকশো মিলিয়ন ডলারের সম্ভাব্য ক্ষতি বাঁচিয়ে ফেলল। দারুণ ব্যাপার, তাই না? কিন্তু সব সমস্যার সমাধান কি এত সহজে হয়ে যায়? না। আর এখানেই আমরা আবার সিম্পল মডার্নের গল্পে ফিরে আসব। ওদের লড়াইটা কিন্তু এখনও চলছে। এই ছবিটা ওদের উভয় সংকটকে খুব ভালোভাবে তুলে ধরে। একদিকে আমেরিকায় উৎপাদন করলে সাপ্লাই চেনের ওপর নিয়ন্ত্রণ থাকে, ঝুঁকি কমে, কিন্তু খরচ অনেক বেশি। অন্যদিকে চীনে উৎপাদন করলে খরচ কম, কিন্তু শিপিং খরচ আর নিয়ন্ত্রণের ওপর কোনো স্থিরতা নেই। এটাই কিন্তু আজকের দিনে সোর্সিংয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এই প্রশ্নটা দিয়েই আজকের আলোচনা শেষ করা যাক। এই যে এত অস্থিরশীল একটা বিশ্ব, এখানে সবচেয়ে সস্তা বিকল্প বেছে নেওয়ার আসল মূল্যটা কি? খরচ বাঁচাতে গিয়ে আমরা কি আসলে নিজেদেরকে আরও বড় কোনো ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছি? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।